এমনকি সমস্ত গণতান্ত্রিক মানুষের এই দৃষ্টিভঙ্গিটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা একটা পুঁজিবাদী সমাজে বাস করি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 52 বছর চলে গেছে। এই 52 বছর পুঁজিবাদী শাসকরা দেশকে শাসন করেছে এবং কোনোভাবেই বলা যায় না যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালিত হয়েছে। বাস্তবে যখন যারা ক্ষমতা এসেছে তারা একটা স্বৈর শাসন জনগণের উপর চাপিয়ে দিয়েছে। কখনো দলীয় লেবাসে, কখনো সামরিক বেসামরিক রূপে এই স্বৈর শাসন মানুষের উপর চেপেছে। আমাদের দেশের মুক্তিযুদ্ধের একটা মূল বিষয় ছিল, সেটা হলো সেকুলার বাংলাদেশ প্রতিষ্ঠা করা। অর্থাৎ পাকিস্তানের সময়ে এই দেশকে শাসন করার জন্য তারা একটি মৌলবাদী দৃষ্টিভঙ্গিতে দেশকে শাসন করেছে, মানুষকে মৌলবাদে আচ্ছন্ন করে রাখার চেষ্টা করেছে। পাকিস্তানের সময় সামরিক স্বৈর শাসন দেশকে পরিচালনা করেছে। ফলে দেশ স্বাধীন হলে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, একটা সেকুলার বাংলাদেশ প্রতিষ্ঠা হবে এবং একটা শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। এটা মানুষের একটা মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষার মধ্যে ছিল, মানুষের প্রত্যাশা ছিল সেটা। কিন্তু স্বাধীনতার পরে সেটা হয়নি। ফলে দেখা গেছে গণতন্ত্র সেটা নির্বাসিত হয়েছে, ধ্বংস হয়েছে এবং শাসকরা যেহেতু গণতান্ত্রিক পন্থায় দেশ শাসন করছে না, ফলে তারা মৌলবাদী শক্তি যারা স্বাধীনতা যুদ্ধে আমাদের বিরোধিতা করেছে, পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছে, সেই মৌলবাদী শক্তি এবং ভাবধারাকে তারা তাদের শাসনের প্রয়োজনে তারা সমাজে এটাকে বিস্তৃত করেছে। এখন এই পয়লা বৈশাখ এটার ইতিহাস আছে, আপনারা সকলেই জানেন, আমি এই বিষয়ে বিস্তারিত বলতে চাই না। আমাদের এখানে দুইটি ক্যালেন্ডার মূলত ছিল, একটা হলো হিজরি ক্যালেন্ডার, এটা হলো চান্দ্র মাস, চাঁদকে কেন্দ্র করে এই ক্যালেন্ডারটা তৈরি করা হয়েছে। আরেকটা হলো ইংরেজি ক্যালেন্ডার, যেটাকে খ্রিস্টাব্দ বলা হয় আর কি। এই ইংরেজি ক্যালেন্ডার এই দুইটা প্রচলিত ছিল। কিন্তু আমাদের দেশের যে প্রাকৃতিক অবস্থা, এখানকার যে কৃষি উৎপাদন, এটা কিন্তু একটা সেখানে এই ঋতুকে কেন্দ্র করে এটা হয়, মানে কৃষি উৎপাদনটার ক্ষেত্রে ঋতুটা খুব ইম্পর্টেন্ট। এখন হিজরি ক্যালেন্ডার এবং ইংরেজি ক্যালেন্ডার অনুসরণ করলে আমাদের দেশের যে ঋতুর অবস্থাটা সেটা ঠিক বোঝা যায় না, ক্যালেন্ডারে সেটা পরিষ্কার প্রতিফলিত হয় না। ফলে তখন একটা প্রয়োজন দেখা দিয়েছিল যে আমাদের দেশের উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে একটা ক্যালেন্ডার দাঁড় করানো। এখন এই সমস্ত ক্যালেন্ডার শাসকরাই সাধারণত তৈরি করে। ফলে শাসকদেরও এখানে একটা প্রয়োজন ছিল, তারা জনগণের কাছ থেকে, কৃষকদের কাছ থেকে তারা যে ট্যাক্সটা সংগ্রহ করত, এখন এটা ক্যালেন্ডারের সাথে একটা বিল করার ব্যাপার ছিল তাদের। ফলে কৃষি উৎপাদন এবং শাসকদের যে ট্যাক্স নেওয়া, এই বিষয়টাকে মাথায় রেখেই তখন এই বঙ্গাব্দের যে ক্যালেন্ডার সেটাকে তৈরি করা হয়েছে। অর্থাৎ এমনভাবে তৈরি করা হয়েছে যে চৈত্র মাস সে 31 তারিখ, চৈত্র মাসের 31 তারিখের মধ্যে তারা সমস্ত এই ট্যাক্স তারা সংগ্রহ করে নেবে। মানুষের উপরে এরকম একটা নির্দেশনা ছিল এবং উৎপাদনটা এমন যে এটা চৈত্র মাসের মধ্যেই তারা কমপ্লিট করতে পারে। ফলে এটার একটা সমন্বয় করা হয়েছিল। এটা নিয়ে অনেক মতভেদ আছে, কিন্তু বহুল প্রচলিত যেটা সেটা হলো সম্রাট আকবরের সময়ই এই ক্যালেন্ডারটার প্রচলন করা হয়। অবশ্যই সেখানে মোগলদের উদ্দেশ্য ছিল সে ট্যাক্সের বিষয়টাই প্রধান, কিন্তু পাবলিকের জন্য যেটা ভালো হয়েছে, জনগণের জন্য, সেটা কৃষি এবং ঋতু, এটার মধ্যে একটা সমন্বয়
এই ক্যালেন্ডারের মধ্য দিয়ে ছিল। পরবর্তীতে ব্যবসায়ীরা তারাও এই ক্যালেন্ডার মোতাবেক হাল খাতা, এটা আমাদের একটা ঐতিহ্যগত ব্যাপার যে 14 মাসের মধ্যে তাদের সমস্ত হিসাব নিকাশ চুকিয়ে তারা পয়লা বৈশাখটা পালন করত মিষ্টি মুখের মাধ্যমে, নতুন বছরে নতুন করে তার ব্যবসার যাত্রা শুরু করত। এরকম একটা ঐতিহ্য দীর্ঘ প্রক্রিয়া এখানে এসেছে। কিন্তু এটা এই পয়লা বৈশাখ উদযাপনের যে ঐতিহ্য, এর পাশাপাশি এটার একটা রাজনীতি আছে, এখানে একটা সংগ্রামী ঐতিহ্য আছে। সেই জিনিসটা আমাদের ভালো করে একটা বোঝার ব্যাপার আছে। যেমন পয়লা বৈশাখে দুইটা দিক আমি এখানে উল্লেখ করতে চাই। পাকিস্তানের সময়ে যখন রবীন্দ্রসঙ্গীতকে বন্ধ করা, একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে রবীন্দ্রনাথকে সেখানে কালিমালিপ্ত করা এবং রবীন্দ্রসঙ্গীতকে বন্ধ করার একটা পরিকল্পনা গ্রহণ করেছিল শাসকরা সেই সময়। তো সেই জিনিসটাকে মোকাবেলা করার জন্য তখন ছায়ানট, প্রতি বছর যে রমনা বটমূলে ছায়ানট যে প্রোগ্রামটা করে, এটার ঐতিহ্য কিন্তু সেই জায়গা থেকে এসেছে। সেদিন রবীন্দ্রনাথের উপর যে আক্রমণ, রবীন্দ্রসঙ্গীতের উপর যে আক্রমণ, সেই আক্রমণকে মোকাবেলা করার জন্য ছায়ানট এই রমনা বটমূলে এই প্রোগ্রামটা শুরু করে। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়ে এসেছে পয়লা বৈশাখে, সেটা হলো মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রার একটা সংগ্রামী রূপ আছে। মঙ্গল শোভাযাত্রাটা শুরু হয় এরশাদ স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়। এরশাদ স্বৈরাচার, আপনারা সকলেই বোঝেন যে একটা স্বৈরাচারী শাসন যখন আসবে তখন সমস্ত দিক থেকে মানুষের মনন সংস্কৃতি এটাকে একটা ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করে। ফলে এরশাদ স্বৈর শাসনের সময়ও যে সাংস্কৃতিক অঙ্গনের যে একটা হতাশা নেমে এসেছিল, সেই জায়গা থেকে মানুষের মধ্যে একটা উজ্জীবিত মনোভাব গড়ে তোলা, তার একটা অন্যতম উদ্দেশ্য ছিল এই শোভাযাত্রা। প্রথমে এটা মঙ্গল শোভাযাত্রা নামে ছিল না, এটা ছিল আনন্দ, পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা নামে। খুব সম্ভব এটা 1986 সালে শুরু হয়। 1986 সালে এটা আনন্দ শোভাযাত্রা হিসাবে এই কাজটা শুরু হয়। এটা একটা অন্যতম দিক ছিল যে পয়লা বৈশাখকে কেন্দ্র করে সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক সংগ্রামের সাথে মানুষকে একত্রিত করা এবং একটা শোভাযাত্রার মাধ্যমে সেটাকে নতুন বর্ষে শোভাযাত্রার মাধ্যমে সেটাকে উজ্জীবিত করা। পরবর্তীকালে এটা খুব সম্ভব 1996 সালে এটাকে শুধু আনন্দ শোভাযাত্রা রূপ না দিয়ে এটাকে বলা হয়েছে মঙ্গল শোভাযাত্রা। অর্থাৎ এই শোভাযাত্রার মধ্য দিয়া পহেলা বৈশাখের নববর্ষে মানুষের একটা মঙ্গল প্রত্যাশা করা হয়েছে। একটা সেই প্রত্যাশা থেকে এটাকে মঙ্গল শোভাযাত্রা রূপে এটা শুরু হয়েছে। একদিকে মঙ্গল শোভাযাত্রা, ছায়ানটের প্রোগ্রাম, এই সব কিছু মিলিয়েই কিন্তু এখন এই পহেলা বৈশাখের যে আয়োজনটা, এটা ঢাকাতে শুরু হওয়ার পরে এটা কিন্তু এখন সারা দেশ এবং এইটার ধারাবাহিকতা কিন্তু এখন কলকাতাতেও হয়। কলকাতাতেও কিন্তু মঙ্গল শোভাযাত্রাটা হয়। আর পৃথিবীর অনেক দেশে বাঙালিরা এই আয়োজনটা করে। এখন এই আয়োজনটা একটা গুরুত্বপূর্ণ দিক হলো এই প্রোগ্রামটা মৌলবাদকে একটা মারাত্মক আঘাত করে। মৌলবাদীরা সবসময় এই জিনিসটা চাপা দেওয়ার চেষ্টা করে, এই জিনিসটা ধ্বংস করার চেষ্টা করে। ফলে যথাযথভাবে পহেলা বৈশাখ উদযাপন আমাদের জন্য এটা মৌলবাদ এবং স্বৈর শাসন এর বিরুদ্ধে মানুষের একটা মনোভাব গড়ে তোলা এবং এই মৌলবাদীদের বিরুদ্ধে একটা সংগ্রাম গড়ে তোলা, এইটা কিন্তু আমাদের একটা দৃষ্টিভঙ্গি হিসাবে কাজ করে। ফলে সেই জায়গা থেকে একটা বিপ্লবী দলের জন্য পয়লা বৈশাখের যে সাংস্কৃতিক আয়োজন, এটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আমরা সেই দৃষ্টিভঙ্গিতেই পয়লা বৈশাখটা দেখবো। একটা নতুন বছরের আগমন, এটা কেবল একটা আনুষ্ঠানিকতা। একটা নতুন বছরের আগমন পুরনো যা কিছু সেটাকে ধ্বংস করে বা সেটাকে পরাস্ত করে নতুনকে প্রতিষ্ঠা করা হলো এটার মূল প্রতিপাদ্য হওয়া দরকার। এবং পুরনো মানেই হলো প্রতিক্রিয়াশীলতা, পুরনো মানেই হলো সমাজের ধ্বংসের যা কিছু আয়োজন সেটা।
ফলে সেইটাকে পরিবর্তিত করে একটা নতুন যাত্রা, একটা একটা আলোর দিকে প্রবাহিত করা, এইটা হবে পহেলা বৈশাখের দৃষ্টিভঙ্গি। সেই জায়গা থেকে চারণের পক্ষ থেকে এটা পালন করা হয়। এবারও একটা সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে করা হচ্ছিল, গত কয়েক বছর হয়েছে সংক্ষিপ্ত আয়োজন। সাধারণত চারণের পক্ষ থেকে একটা শোভাযাত্রা করা হয়, মঙ্গল শোভাযাত্রা। তো আমরা গত কয়েক বছর এটা করতে পারি নাই। এখানে রমজান মাস ছিল, তার আগে করোনা ছিল, এবং সর্বশেষ এবারও আমরা শোভাযাত্রাটা চারণের পক্ষ থেকে আমরা নিতে পারি নাই। আমি চারণের প্রতি আহ্বান জানাবো যে এই বর্ষবরণের প্রোগ্রামটা এটা খুব দ্রুততম সময়ের মধ্যে, সম্ভব হলে আগামী বছর থেকে এটা ঘরের ভিতর থেকে এটা আমরা বাইরে নিয়ে যেতে পারি কিনা, এবং মঙ্গল শোভাযাত্রা এটা খুবই গুরুত্বের সাথে আমাদের নিতে হবে এবং করার ব্যবস্থা করতে হবে। সেই প্রত্যাশা রেখে আমি আবারও 1431 সাল যা কিছু পুরনো, যা কিছু প্রতিক্রিয়াশীলতা, সেটাকে ত্যাগ করে নতুনকে প্রতিষ্ঠা করা, এবং নতুনকে প্রতিষ্ঠা করার জন্য যে বিপ্লবী মনোভাব সেটা মানুষের মধ্যে জাগিয়ে তোলা, এটা হোক 1431 সালের নববর্ষে আমাদের প্রত্যাশা এবং অঙ্গীকার। সকলকে বাসদের পক্ষ থেকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার